প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের বা বাংলাদেশ কর ভিত্তিক বইয়ের আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা ৬২ থেকে ৬৫ এই চ্যাপ্টারের সম্পর্কে আলোচনা করব এবং এখান থেকে কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আর্থিক পরিসম্পদ হতে আয় এটা আগে সিকিউরিটি সুদ খাতে আয় নামে পরিচিত ছিল। অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এটা সি পার্টে এবং বি পার্ট উভয়েই আসে। তো আপনারা গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটা অঙ্কগুলো করার চেষ্টা করবেন। চলেন আমরা অঙ্কে চলে যাই। তো আমরা অঙ্ক শুরু করার আগে এই অঙ্কের যে একটা নিয়ম কানুন আছে এগুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হবে। তো আর্থিক পরিসম্পদ হতে মোটা নির্ণয়ের ছক। তো আমরা যদি এটা দেখার চেষ্টা করি যে কি কি আর্থিক পরিসম্পদ থেকে আমাদের আসলে আয় আসে বা সিকিউরিটি সুদ খাতে আয় আসে, সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথম সরকারি সিকিউরিটি, যেটা দুটা থাকে, যে প্রথম থাকে করমুক্ত। করমুক্ত সরকারি সিকিউরিটি যতগুলোই থাক এগুলো সম্পূর্ণ অকরধার্য থাকে, মানে এটা আমাদের দেখানোর প্রয়োজন হয় না। আমরা টাকাটা লিখবো এবং এখান থেকে দেখে দেবো বাদ অকরধার্য সম্পূর্ণ। এরপর আছে করযোগ্য সরকারি সিকিউরিটি, যেটা অবশ্যই মোটাঙ্কিতকরণের প্রয়োজনীয়তা হয়। এখন মোটাঙ্কিতকরণ জিনিসটা হচ্ছে যেটা উৎসে করকর্তন করা হয়, সেটা আসলে মোটাঙ্কিতকরণ। তো আমাদের অঙ্ক যখন আমরা ভালো করে দেখবো তখন আরো ভালো করে বুঝতে পারবো। তো আমরা করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ আসলে ৫% মোটাঙ্কিতকরণ করতে হয়। এখন মোটাঙ্কিতকরণ কোনগুলা করব এবং কোনগুলা করব না, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে। সেটা হচ্ছে আমাদের যদি পার্সেন্টেজ লাগানো থাকে, মানে এখানে যদি বলতো যে 10% করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ, আমাদের যেরকম পার্সেন্টেজ লাগানো থাকে তাহলে সেগুলোকে আমরা মোটাঙ্কিতকরণ করব না। পার্সেন্টেজ না লাগানো থাকলেই সেগুলোকে অবশ্যই মোটাঙ্কিতকরণ করব। তো এটা বিস্তারিত অঙ্কে গেলে আরো ভালো করে বুঝবেন। তো আমাদের দেখা যায় যে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ, এখান থেকে এই সিকিউরিটি সুদগুলো আদায়ে কিছু খরচ আছে, যে খরচগুলো আসলে বাদ দিতে হয়। প্রথমেই থাকে হচ্ছে আদায় খরচ, ব্যাংক চার্জ ও কমিশন। তারপরে সিকিউরিটি করার জন্য যদি আবার ঋণ নেওয়া হয়, এই ঋণকৃত মূলধনের সুদটাও আমাদের আসলে এখান থেকে বাদ দিতে হয়। তো আমরা দেখব যে করযোগ্য সরকারি সিকিউরিটি হচ্ছে 5%, কিন্তু সঞ্চয়পত্রের বেলায় এটা কিন্তু আবার 10% হয়ে যায়, মানে মোটাঙ্কিতকরণটা 10% হয়ে যায়। এটারও অনুমোদনযোগ্য কিছু খরচ আছে, সেটা হচ্ছে আদায় খরচ, সিকিউরিটি করার জন্য ঋণকৃত মূলধনের সুদ। ঋণপত্রেরও আপনার 5% মোটাঙ্কিতকরণ করতে হয়। আসলে মনে রাখতে হবে যে করযোগ্য সরকারি সিকিউরিটি আর ঋণপত্র এই দুইটাই আসলে 5%, আর যতগুলো আছে সবই আসলে 10% মোটাঙ্কিতকরণ করতে হয়। তো আমরা যদি অঙ্কের ভিতর যাই তাহলে দেখা যাবে যে এখানে দেখেন বাণিজ্যিক সিকিউরিটি আছে। এতক্ষণ সরকারি সিকিউরিটি সঞ্চয়পত্র দেখেছি। বাণিজ্যিক সিকিউরিটির ভিতরে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে যে প্রাপ্ত আয় আছে সেটা সম্পূর্ণ করধার্য। এখানে প্রথমে যে করমুক্তটা ছিল, যে করমুক্ত সরকারি সিকিউরিটি, এটাও যেমন সম্পূর্ণ অকরধার্য, জিরো কুপন বন্ডের জিনিসটা আসলে সম্পূর্ণ অকরধার্য। এরপর যদি আমরা দেখি কোম্পানির ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, কোম্পানির লভ্যাংশ থাকলেই সেটা 10% মোটাঙ্কিতকরণ করতে হয়। 12 ডিজিটের ঋণ থাকলে অবশ্য 15%, কিন্তু এইটা আমরা যে অঙ্কগুলো করবো এখানে আসলে 12 ডিজিটের ঋণ দেওয়া থাকে না, তাহলে আমাদের আসলে 10% মোটাঙ্কিতকরণ করলেই হয়ে যায়। তাহলে কোম্পানির ক্ষেত্রে আমরা দেখব 10% মোটাঙ্কিতকরণ। এবং ব্যাংক আন্ত্রিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক জমা সুদ, স্থায়ী আমানতের সুদ, ইসলামী ব্যাংকের সুদ, তারপরে পোস্ট অফিস সেভিংসের সুদ, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের 10% মোটাঙ্কিতকরণ করতে হয়। তো এই হচ্ছে আর্থিক পরিসম্পদে এই জিনিসগুলো আসলে থাকে। আমরা যদি একটা অঙ্ক খুব ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। চলেন আমরা একটা অঙ্কে চলে যাই যাতে আমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারি। তো প্রথমে যদি আমরা অঙ্কটার দিক তাকাই, যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2012, অ্যাকাউন্টিং 15, ম্যানেজমেন্ট 16, মার্কেটিং 18, এই সবগুলা পরীক্ষায় এই অঙ্কটা এসেছে। অনেক ভালো একটা অঙ্ক। আমরা যদি অঙ্কটা ভালো করে পড়ি তাহলে অঙ্কটা ভালো করে বুঝতেও পারবো এবং করতেও পারবো। আমরা যদি পড়ি যে নিম্নলিখিত তথ্যাবলী থেকে মিস্টার রাজীব এর 2023-24 আয়বর্ষে আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয় করা। আমি আগেও বলেছি এটা আসলে সিকিউরিটি সুদ খাতে আয় ছিল, এখন চেঞ্জ হয়ে আর্থিক পরিসম্পদ আয় হিসেবে লেখা হয়। তো আমরা যদি অঙ্কটা এখান থেকে পড়ি যে 10% করমুক্ত সরকারি সিকিউরিটি 65,000 টাকা, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 5,000 টাকা। আসলে কর অগ্রিম কথাটা এখন উঠে গেছে, এখন সবই করযোগ্য আর কি। অনুমোদিত করবাদ কথাটাও আসলে উঠে গেছে।
এটা করযোগ্য লিখবো আমরা। বাণিজ্যিক সিকিউরিটির আয় হচ্ছে 15,000 টাকা, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ হচ্ছে 10,000 টাকা, এবং জিরো কুপন বন্ডের আয় হচ্ছে 20,000 টাকা। এই কয়টা সিকিউরিটি আসলে আমাদের আছে। এখন আমরা যদি দেখি, কর মুক্ত, কর অগ্রিম, সরকারি সিকিউরিটির সুদ ও জিরো কুপন বন্ডের আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175, 225, 300 টাকা। এখন এখানে শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যে কর মুক্তর তো আসলে আমাদের সম্পূর্ণ অকর ধার্য হয়, তাহলে কর মুক্তের জন্য আছে কত, 175 টাকা। আবার জিরো কুপন বন্ডটা আমরা কি করি, সম্পূর্ণ অকর ধার্য করে দিই। তো জিরো কুপন বন্ডের জন্য আদায়ের জন্য আছে 300 টাকা। এই দুইটার আসলে আমাদের কোনো কাজ নাই। তাহলে আমাদের কাজ হবে কোনটা, এই যে কর অগ্রিম, এই যে কর অগ্রিম, এইটা নেওয়ার জন্য আমাদের যে 225 টাকা আদায় খরচ আছে, এইটার আসলে আমাদের কাজ আছে। এরপর যদি আমরা পড়ি, বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য কমিশন বাবদ 700 টাকা। তাহলে বাণিজ্যিক সিকিউরিটি আছে কয়টা, দুইটা। এই দুইটা আদায়ের জন্য আমাদের কত লাগছে, 700 টাকা কর্তন করছে আর কি। এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ঋণপত্র করার জন্য ব্যাংক হতে 6% সুদে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়েছিল। তাহলে আমরা দেখেছি যে ঋণের সুদটাও বাদ যায়, যার জন্য ঋণ নেওয়া হয়েছে তা থেকে, আমাদের যে সিকিউরিটি করার জন্য ঋণ নেওয়া হয়েছে ওইটা থেকে আসলে বাদ যাবে। আমরা যদি একটা ছক কাটি, যে মিস্টার রাজীব, কর অঞ্চল, করবর্ষ, আয়বর্ষ, আমরা জানি যে করবর্ষ থেকে আয়বর্ষ 1 বছর কম হয়, তাহলে আমাদের আসলে করবর্ষটা হচ্ছে 23-24, আয়বর্ষটা হচ্ছে 23-24, কিন্তু করবর্ষ কত, 24-25, 1 বছর বেশি হয়। তাহলে আমরা একটা ছক কাটলাম। তো ছক কেটে প্রথমেই আমরা দেখাবো হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ। তাহলে আমাদের বলা ছিল যে 10% করমুক্ত সিকিউরিটি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এটা কি সুদ দেওয়া নাকি সিকিউরিটির মূল্য দেওয়া। কারণ সিকিউরিটির মূল্য দেওয়া থাকলে ওই সিকিউরিটির মূল্য থেকে সুদ বের করতে হবে, আর সুদ দেওয়া থাকলে ডাইরেক্ট সেই সুদের কাজ করতে হবে। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে করমুক্ত সরকারি সিকিউরিটি, মানে এখানে একটা পুরো সিকিউরিটিরই মূল্য দেওয়া আছে। তাহলে সিকিউরিটির মূল্য দেওয়া থাকলে এটা সুদ বের করতে হবে। তাহলে 65,000-এর 10% কত হয়, 6,500। আমরা বলেছিলাম করমুক্তটা সম্পূর্ণ অকরধার্য, তাহলে সেটা আমরা আসলে সম্পূর্ণ অকরধার্য করে দেখাই দিছি। এরপর বলছে কর অগ্রিম। তো আমি আগেই বলেছি কর অগ্রিম বলতে কিছু নেই, করযোগ্য হবে। আর এটার আগে কোনো পার্সেন্টেজ লাগানো নাই। যদি এটার আগে পার্সেন্টেজ লাগানো থাকতো তাহলে আমরা আসলে মোটাঙ্কিতকরণ করতাম না। যেহেতু পার্সেন্টেজ লাগানো নাই, তাহলে এটা আমাদের কি করতে হবে, মোটাঙ্কিতকরণ করতে হবে। তাহলে কর যোগ্য সরকারি সিকিউরিটির সুদ 5,000 টাকা। তাহলে আমরা একটু মোটাঙ্কিতকরণ করি, করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ 5,000। মোটাঙ্কিতকরণ কিভাবে, 5% হলে নিচে 95, উপরে 100। তাহলে কত এসেছে, 5,263। এখন আমরা এখানে পড়ছিলাম যে এই কর অগ্রিমের জন্য, কর অগ্রিম মানে তো করযোগ্য, এইটার জন্য কত টাকা, 225 টাকা আদায় চার্জ গেছে। তাহলে আমরা এখানে করযোগ্যের জন্য আসলে দিয়ে দিলাম যে বাদ ব্যাংক চার্জ কত, 225 টাকা বাদ দিয়ে আমরা এটাকে লিখলাম। এরপর আসে কোনটা, যে অনুমোদিত কর বাদ বাণিজ্যিক সিকিউরিটির আয়। তাহলে এটার আগেও পার্সেন্টেজ লাগানো নেই, তার মানে আমাদের কি করতে হবে, এটাও মোটাঙ্কিতকরণ করতে হবে। তো আমরা লিখলাম যে অনুমোদিত করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটির সুদ 15,000, উপরে 100, নিচে 95। আমরা এটা মোটাঙ্কিতকরণ করে দেখালাম, 15,790 টাকা। এখন কথা হচ্ছে, এই যে অনুমোদিত করবাদ বাণিজ্যিক সিকিউরিটির জন্য 15,000 টাকা আমরা সুদ দেখাইছি, এইটার জন্য বাণিজ্যিক সিকিউরিটি কত টাকা, 700 টাকা কর্তন করছে। এখন বাণিজ্যিক সিকিউরিটি আমাদের কয়টা, 3 আর 4, মানে 15,000 আর 10,000, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 700 টাকা কর্তন করছে। এখন দুইটা মিলে যেহেতু 700 টাকা কর্তন করছে, তাহলে আমাদের আলাদা আলাদাভাবে আসলে দেখিয়ে দিতে হবে যে তাহলে এইটার জন্য কত, 15,000-এর জন্য কত এবং 10,000-এর জন্য কত। বাণিজ্যিক সিকিউরিটির জন্য আমাদের কি হয়েছে, 700 টাকা কর্তন করছে। আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক সিকিউরিটির জন্য ব্যাংক 700 টাকা কর্তন করছে। তাহলে বাণিজ্যিক সিকিউরিটি কয়টা, 3 এবং 4। তাহলে 15,000-এর জন্য আসলে 700 টাকার কয় টাকা হবে এবং 10,000-এর জন্য 700 টাকা কয় টাকা হবে, এইটা আসলে আমাদের বের করে দেখাতে হবে। এটা দেখানোর সহজ পদ্ধতি হচ্ছে, আমরা দেখিয়েছি যে অনুমোদিত করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি, যেটা মোটাঙ্কিতকরণ আগেই করছি। তাহলে ব্যাংক কমিশন কিভাবে লিখবো, 700 গুণ উপরে যাবে কত, 15,790, 700 গুণ 15,790, এবং নিচে যাবে কত, নিচে যাবে হচ্ছে এই 15,790 আর কত, আর এই যে 10,000, এইটা যেহেতু টোটাল যোগ করব এবং একটার জন্য বের করব। তো
তাহলে আমাদের আসলে লিখেছি যে 15,790 উপরে এবং নিচে হচ্ছে ওই দুইটা যোগ করে হবে, তাহলে হয় কত 429 টাকা। এখন আমরা আরো পড়েছিলাম যে এছাড়াও অনুমোদিত কোনটা 3 নাম্বারটা এই লেখা আছে অনুমোদিত। তাহলে এই অনুমোদিত ঋণপত্র করার জন্য ব্যাংক হতে আবার কি করেছি 6% সুদে ঋণ নিয়েছি। তাহলে 1,20,000 টাকার 6% সুদ আমাদের দেখাতে হবে। তাহলে সেটাই দেখি যে ব্যাংক ঋণের সুদ কত 1,20,000 6% 7,200। তাহলে এই দুটো যোগ করে আমাদের আসলে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি যে সুদ পেয়েছিলাম সেটা থেকে আদায় খরচ বাদ দিলে আমাদের খাঁটি করে এই টাকাটা আসলে লিখতে হবে। এরপর আসি আমরা যে অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটার আগেও পার্সেন্টেজ লাগানো নাই, কিন্তু আমরা জানি যে পার্সেন্টেজ লাগানো থাক বা না থাক এটা খেয়াল রাখতে হবে যে অননুমোদিত মানে যেটার অনুমোদন নাই, অননুমোদিত যেটার অনুমোদন নাই এটার আসলে মোটাঙ্কিতকরণ হয় না। প্রিয় শিক্ষার্থীরা এটা অবশ্যই মনে রাখতে হবে অঙ্ক করার সময় যে অননুমোদিত যদি থাকে তাহলে সেটার মোটাঙ্কিতকরণ হয় না। তাহলে আমরা এটা মোটাঙ্কিতকরণ করব না। অনুমোদিত সিকিউরিটি সুদ কত 10,000 টাকা আমরা লিখলাম। এখন যেহেতু বাণিজ্যিক সিকিউরিটির জন্যই আমাদের আসলে 700 টাকা ব্যাংক চার্জ ধরছে ব্যাংক কমিশন, তাহলে অবশ্যই এটা থেকেও বাদ দিতে হবে। তাহলে কিভাবে বাদ দিব ওই আগের মতো 700 টাকা। এবার আর উপরে নিয়েছিলাম কত 15,790 টাকার জন্য, কিন্তু এইটা যাবে কত 10,000-এর জন্য, কিন্তু আমাদের যোগ করতে হবে কত টোটাল, এই যে উপরে যেমন টোটালটা দিয়েছি নিচেও কি টোটালটা হবে। তাহলে আমাদের আসে 271 টাকা। তাহলে 10,000 থেকে 271 বাদ দিলে 9,729 টাকা। এরপর একদম শেষে ছিল আমাদের জিরো কুপন বন্ডের সুদ 20,000 টাকা। তাহলে আমরা জানি যে জিরো কুপন বন্ডের সুদ এবং করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ একই, সম্পূর্ণ অকরধার্য হয়ে যায়। আমরা অকরধার্য করে দেখালাম যে 20,000 মাইনাস 20,000। এরপর আর্থিক পরিসম্পদ হতে আয় কিভাবে বের করব, এই যে তিনটা আছে এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসলে আর্থিক পরিসম্পদ খাতে আয় বের হবে। এই ছিল অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।